যে এই একটা শ্রেণী, আমি যদি বলি কি ধর্মনিরপেক্ষ বা অন্যের ধর্মীয় আবেগ, ধর্মীয় ভাবাবেগ, এই জায়গাগুলোর যদি আমি জায়গা বলে থাকি, তাহলে এই একটা শ্রেণী যারা আমি দেখেছি যে দেশের শত্রু, দেশের চোখে যারা সন্ত্রাসবাদী, তারা এই পার্টিকুলার একটা শ্রেণীর চোখে তারা হিরো হয়ে যান। আমি দেখছি যখন রাম মন্দির নিয়ে যে আবেগ, যে এতদিনের গণ আন্দোলন, এত রক্তক্ষয়ী সংগ্রাম, সেইটাকে নিয়েও তারা সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ বিদ্রুপ করছেন। কিছুদিন আগে আমাদের আরেকজন অতিথি তিনি মাঝে মধ্যে আসেন, তিনি বলছিলেন যে তার ফেসবুকে নাকি বেশ এমন কয়েকজনের পোস্ট তিনি দেখছেন যে তারা লিখছে যে জয় শ্রীরাম বললে বা রাম মন্দির নিয়ে কিছু লিখলে কিন্তু আর বন্ধু রাখা যাবে না, আনফ্রেন্ড করে দেওয়া হবে। মানে এই ধরনের একটা হাস্যকর ব্যাপার। আমার বক্তব্য হচ্ছে এই সাইকোলজিটার কারণটা কি? মানে এইগুলোর এই ধরনের গোটা বিশ্ব এক পথে চলছে। পশ্চিমবঙ্গের কিছু মুষ্টিমেয় মানুষ যারা নিজেদেরকে প্রগতিশীল বলে দাবি করে এসছে এতদিন পর্যন্ত, এবং তাদের চোখে হয়তো হামাস একটা দারুণ যুদ্ধ করেছে, সংগ্রাম করছে, আন্দোলন করছে, সেই অদ্ভুত রকম ভাবে বেশ কিছু মানুষের সোশ্যাল মিডিয়ায় পোস্ট কিছু ভাইরাল হচ্ছে যা ইতিমধ্যেই অনেকের সমালোচনা করছেন এবং অনেকের চোখেও পড়েছে। দেবমাল্য, প্রথমত আমি যেহেতু একজন সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার, তো আমি সেই পার্সপেক্টিভ থেকে বলছি যে সোশ্যাল মিডিয়াতে এমন একটা পরিস্থিতি হয়ে গিয়েছে যে আমি কোনো কিছু না জেনে, কোনো পার্সপেক্টিভ না জেনে, কোনো আবেগ না জেনে, আবেগ না বুঝে একটা কিছু বলে ফেলছি, তো আমি বিশাল বড় কুল হয়ে যাচ্ছে, যেটা আমাদের সোকল্ড এখন মডার্ন ল্যাঙ্গুয়েজে বলি। প্রথম কথা, আমি এটা নিয়ে কালকেও সরব হয়েছি আমার নিজের সোশ্যাল মিডিয়া চ্যানেলে, যে এই জিনিসগুলো হচ্ছে আমরা কালকে সকাল থেকে দেখছিলাম যে না, এই তো আজকে কিছু অশিক্ষিতকে পেয়েছি, কিছু বানর সেনাকে পেয়েছি যাদেরকে আনফ্রেন্ড করব। আমার কথা হলো, এই জিনিসগুলো তারাই বলে যারা ভারতীয় সংস্কৃতি সম্বন্ধে একদম অবগত নয়। প্রথম কথা, আধ্যাত্মিকতা, বেদ, বেদান্ত, উপনিষদ কোনো কিছু সম্বন্ধে এর অবগত নয়। থাকলে তারা বুঝতে পারতো যে ভারতবর্ষে যতজন বড় বড় মানুষ তৈরি হয়েছে তারা সামহাও আধ্যাত্মিকতার সঙ্গে কানেক্টেড ছিলেন। এবং তার থেকে বড় কথা হলো রাম মন্দির। আমরা রাম মন্দিরকে একটা শুধুমাত্র পলিটিক্যাল জায়গায় রাখছি কেন? তার মানে আমার মাইন্ডসেটটা, ওই যে একটা কথা আছে না, শকুনের নজর ভাগাড়ের দিকে, তো এখানে সেই জিনিসটাই উঠে আসে যে আমি যখন জিনিসটাকে শুধুমাত্র পলিটিক্যালি দেখছি, তার মানে জিনিসটা আমি গুরুত্ব কমিয়ে দিচ্ছি। প্রথম কথা হলো, এটা কোনো ভারতীয় মডার্ন আমাদের এই সময়কার হিন্দু এবং মুসলিমের শুধুমাত্র লড়াই নয়, কোনো ব্যাপার, এটা অনেক পুরনো সময়ের ব্যাপার। যে যিনি আমাদের আগের বক্তা রয়েছেন তিনি যেটা অলরেডি বললেন, যে এই দেশে আমরা আগে থাকতাম 1000 বছর, 1500 বছর, 2000 বছর, হাজার হাজার বছর ধরে আমরা এখানে থেকে আসছি। এই দেশ রামের, এই দেশ কৃষ্ণের, এই দেশ মহাদেবের, এই দেশ মায়ের, এটা ভারত মাতার দেশ। এই দেশে বাইরের থেকে লোকজন এসে অ্যাটাক করে, আক্রমণ করে তারা আমাদের জায়গাটাকে হরণ করেছিল। 500 বছর ধরে রামের সেই জায়গাটাকে হরণ করে রেখেছিল। সেই যে বাবর, তিনি যখন ভারতবর্ষে এসছেন, তার যদি আমরা হিস্ট্রি পড়ে দেখি, সেই সময় তিনি ভারতীয়দের উপর কত বেশি অত্যাচার করেছেন, কত মানুষ মারা গিয়েছেন, কত তার যেটা আমরা এখন সময় বলি রেপ কেস যেগুলো হয়, যে প্রচন্ড রকম ভাবে মহিলাদের উপর অত্যাচার করা হয়েছে, কত আমাদের পূর্বপুরুষদের চোখের সামনে কত মন্দির ভাঙা হয়েছে, কত মূর্তি ভাঙা হয়েছে, কত পুঁথিপত্র জ্বালিয়ে দেওয়া হয়েছে। তখন তাহলে এই সমস্ত লোকজন কোথায় ছিল? তখন এদের ভাবাবেগে আঘাত লাগেনি? কালকে বামফ্রন্টের এসএফআইয়ের একজন তরুণ নেত্রী ঐশী ঘোষ দেখলাম লিখেছে ফেসবুক পোস্টে বাবরি মসজিদের ছবি দিয়ে, নেভার ফরগিভ, নেভার ফরগট। তাহলে এরা তখন কোথায় ছিল যখন 500 বছর 600 বছর আগে আমাদের দেশের ঐতিহ্যকে ভাঙা হচ্ছিল? এরা তখন কোথায় ছিলেন? এই প্রশ্নটা আমি বারবার করতে চাই। তখন কি এদের অবশ্য তখন তো এই তখন তারা কোথায়? তখন তারা কোথাও ছিলেন না, তখন তারা কোথাও ছিলেন না। না না, আমি বলি এই দেশে যে সময়তে বাবর এখানে আসছে বা মিরবাকির এই মন্দির ভাঙার মতো আগ্রাসন চলছে, সেই সময় তখন কমিউনিস্টরা কোথায়, বা তখন সোকল প্রগতিশীল লিবারেলরা তখন কোথায়? তখন তারা কোথাও ছিল না, তাদের কোনো অস্তিত্ব ছিল না। এটা একটা দীর্ঘ আন্দোলন হয়েছে এবং তারপর স্বাধীন ভারতের, ইনফ্যাক্ট দেশ স্বাধীন না হলে, আমাদের দেশের সংবিধান সবাইকে সবকিছু বলার এবং লেখার পারমিশন না দিলে, আমি জানি যে বাংলাদেশ জানি, আমি আরো অনেক দেশের নাম জানি যেখানে এই ধরনের পোস্ট করলে তার এগেনস্টে স্টেপ নেওয়া হয়। এমনকি এই রাজ্যের ক্ষেত্রে হয়েছে। কার্টুন আঁকার অপরাধে ধরে নিয়ে যাওয়া হয়েছে, জেলে নিয়ে যাওয়া হয়েছে। বেশ কিছু বর্তমান রাজ্যে শাসক দল বিরোধী পোস্ট, মুখ্যমন্ত্রী বিরোধী পোস্ট করার জন্য জেলে নিয়ে যাওয়া হয়েছে। কৌস্তব বাগচির কথা মনে পড়ছে, সাম্প্রতিক সময় তিনি মুখ্যমন্ত্রী বিষয়ে প্রেস কনফারেন্স করার জন্য তারপরে তার বিরুদ্ধে কেস করা হয়েছে। তো এগুলো হয়েছে, কিন্তু আমাদের দেশে ওভারঅল, আমাদের দেশের সংবিধান আমাদের এই অনুমতিটা দেয় যে আমরা প্রত্যেকে ফ্রিডম অফ স্পিচ যেটা বলি আমরা, সেটা বলার আমাদের অধিকার দেয় বা লেখার অধিকার দেয়, সেদিন সবাই লিখতে পারছে।
সেই সময় 1526 সালে তো তখন তো আর এখনকার সকল প্রগতিশীল লিবারাল তখন তাদের তো জন্ম হয়নি, তখন তো তারা ছিলেন না। যারা ছিলেন তারা কিন্তু আন্দোলন করেছিলেন, তারা কিন্তু পাল্টা যুদ্ধ করে এসেছেন বারবার। 1500 শতাব্দীতেও সালেও যুদ্ধ করেছেন, 1600 1700তেও তারা টানা যুদ্ধ করে এসেছেন। যুদ্ধ মানে এই আন্দোলনগুলো চলতে 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 শেষ পর্যন্ত যেটা ফসল সেটা হচ্ছে স্বাধীন ভারতের যে আন্দোলন, যেটা আমরা জেনে এসেছি বা যেটা আমাদের কম বেশি আমাদের নলেজে দেওয়া হয়েছে। দেবমাল্য। হ্যাঁ, তো প্রথমত এই যে আপনি একটা কথা বললেন যে তখন তো তারা স্বাধীন ভারতবর্ষ, এই পরাধীন ভারতবর্ষে তারা ছিলই না, সেই 500 বছর আগের কথা বলছি। মজার ব্যাপার হলো তারা এখনো নেই, ঠিক আছে, কিন্তু তারা থাকার চেষ্টা করছে অস্তিত্বে। এবার ব্যাপারটা আমি পলিটিক্যালি বলছি না, কারণ আমি কোনো পলিটিক্যাল পার্সনই নই। আমি আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত, আমি সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত। আমি সেই পার্সপেক্টিভ থেকে বলছি যে তুমি একটা জিনিস নিয়ে কথা বলতেই পারো, স্বাধীন দেশ, গণতান্ত্রিক দেশ, আমাদের কথা বলার অধিকার আছে, বাট আমাদের এটাও মাথায় রাখতে হবে আমরা আমাদের বর্তমান সমাজকে কি প্রোভাইড করছি। আমি যখন আজকে সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করছি, আমার যদি 10,000 লোক সেই ভিডিওটা দেখে, কি পোস্টটা দেখে, আমার কাছ থেকে সমাজ ঠিক কি শিখছে। রামের আদর্শ মানে যে রাম যেই আদর্শ নিয়ে চলতেন এবং টোটাল রামায়ণ যে আদর্শ নিয়ে তৈরি হয়েছিল, যে একজন মানে কি বল, একজন স্বামী যিনি তার স্ত্রীর জন্য, তার স্ত্রীকে রাবণ নিয়ে গেছিল, তার জন্য গোটা দেশের সঙ্গে যুদ্ধ করে নিয়েছিলেন। একজন ভক্ত ছিলেন হনুমান, যিনি তার প্রভুর জন্য, যার ভগবানের জন্য সমস্ত কিছু ত্যাগ করে তার প্রভুর প্রতি একদম ডেডিকেটেড ছিলেন। একজন ভাই ছিলেন লক্ষণ, যিনি তার সমস্ত রাজ্যের সুখ ত্যাগ করে দাদার সঙ্গে বেরিয়ে গিয়েছিলেন। আর একজন স্ত্রী ছিলেন সীতা, মা সীতা, যিনি এই ভরসায় বসেছিলেন যে আমার রাম ঠিক আসবে। এই যে স্বামী স্ত্রীর মধ্যে একটা বন্ডেজ, ভাইদের মধ্যে একটা বন্ডেজ, যেটা কি এখনকার দিনে রয়েছে? আমরা তো এত মডার্ন হচ্ছি, এত স্বাধীন হয়েছি, ভাই মারামারি করে, জমি নিয়ে খুনোখুনি হয়। বেশ, আমি আপনার কাছে আসবো দেখভাল, আমি আপনার কাছে আসবো এরপরে, আমি আসছি। তবে তার আগে বাকিরা যারা রয়েছেন আমি একই করে কথা বলে নেবো। কাজী মাসুম আক্তারের কাছে আসছি। কাজী সাহেব, যে ছবিটা দেখতে পাচ্ছি আমরা এখানে, যেটা নিয়ে আলোচনা করছিলাম, সত্যি সত্যি সব ক্ষেত্রে কি একই রকম ভাবে ব্যঙ্গ বিদ্রুপ করা যায়, নাকি বেশ কিছু ক্ষেত্রে একটুখানি ছাড় পাওয়া যায়, যে যেমন তেমন যা খুশি সোশ্যাল মিডিয়ায় বলা বা লেখা উচিত লেখা যায়? কাজী সাহেব, বাঙালিদের ব্যঙ্গ বিদ্রুপ করার যে অভ্যাস, সেটা আজকের নয়, খুব মন দিয়ে বুঝতে হবে। আজকে নেতাজির জন্মদিন, মনে পড়ে 1945 সালের 23শে নভেম্বরের কথা। ক্যাপ্টেন শাহনওয়াজ খান, লেফটেন্যান্ট গুরবক্স সিং ধিলন, ক্যাপ্টেন প্রেম কুমার সাইকাল সহ আজাদ হিন্দ বাহিনীর, আজাদ হিন্দ ফৌজের যারা মাথা, তাদের বিচার নামে প্রহসন করছিল ব্রিটিশরা। গর্জে উঠেছিল গোটা ভারতবর্ষ, বিশেষ করে কলকাতা। প্রবল বিক্ষোভ করেছিল ভারত প্রেমীরা, স্বাধীনতা সংগ্রামীরা। 100 জনের প্রাণ গিয়েছিল। হ্যাঁ, তখন সেই নেতাজিকে এই বাঙালিদের এক অংশ, যারা বাম বলে দাবি করে, তারা বলেছিল তোজোর কুকুর। স্বাধীনতার পরে নেতাজিকেও সুরক্ষা দেওয়া যায়নি, তাকেও ব্যঙ্গ বিদ্রুপ করতে ছাড়েনি, তো রামকে তো করবে। আমার প্রশ্ন অন্য জায়গায়। আমি 2-3টে কথা বলতে চাই যে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ব্যঙ্গ বিদ্রুপ করার সুযোগ পাচ্ছে কেন, খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে। আমি গতকালকে দুপুরবেলা শ্যামবাজারের গলির পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম জয় শ্রীরাম ওই গেরুয়া রঙের পতাকা, যেটা গোটা ভারতবর্ষে কোটি কোটিতে ছড়িয়ে দেওয়া হয়েছিল যে পতাকা, সেই পতাকা লাগাচ্ছে ছোট্ট রাম মন্দিরের পাশে কেউ, আর উল্টো দিকে বাকিরা কয়েকজন বলছে এটা লাগাতে দেবো না, ছিঁড়ে দেবো। দুপক্ষর তুমুল মারপিট হওয়ার মতো জায়গা। তাহলে রামের, জয় শ্রীরামের পতাকা লাগানো যাবে না, আর একজন বলছে যাবে, জান দিয়ে দেবো তবু পতাকা লাগাবো। এই কাজী মাসুম আক্তার, হ্যাঁ দাদা হিন্দু বলে আমি ধর্মী হিন্দু নই, আমি গিয়ে মধ্যিখানে পড়ে ছাড়াচ্ছিলাম, মারপিট থামাচ্ছিলাম। তাহলে হলোটা কি, জয় শ্রীরামের পতাকাটা লাগানো যাবে না, ওই আমাদের অযোধ্যায় 500 বছর পরে সেই রাম মন্দিরের উদ্বোধন, রামলালার প্রতিষ্ঠাপনের দিনে, সেই দিনে যেটা গোটা বিশ্ব যেদিন তোলপাড় করছে। আমার প্রশ্ন, এটা হলো কেন? এটা হলো জয় শ্রীরাম বলে তেড়ে যাওয়াতে। মাথারে যদি তেড়ে যায় তাহলে লেজারা কি করবে? জয় শ্রীরাম বললে তেড়ে যেতে হবে কোনো দলের লোক নাকি রামচন্দ্র, তাই সীতাকে দরকার। আমার প্রশ্ন, জয় শ্রীরাম বলাও যায়, সীতাকে অবশ্যই সম্মান করা যায়। আচ্ছা, সীতাকে যদি সম্মান করি, রাম জন্মভূমি যে জায়গা যেখানে রাম জন্মেছে দাবি করা হচ্ছে, যখন জন্মেছিল তখন তো সীতা ছিল না, তখন কে ছিল? কৌশল্যা ছিল, রামের মাতা কৌশল্যা।
তাহলে কৌশলের কথা বলছে না কেন? আমি একটু আমাকে বলতে দেবেন প্লিজ, গুরুত্বপূর্ণ কথা বলছি। কৌশলের কথা বলছে না কেন? আচ্ছা, রামকে যে ভালোবেসে 14 বছর ধরে সীতা গিয়েছিল, তার সাথে তার ভাইও গিয়েছিল লক্ষণ, এমন আদর্শ ভাতাকে নিয়ে পুজো করতে বলছে না কেন? সেও তো আদর্শ ভাতা। আচ্ছা, যে ভরত 14 বছর ধরে তার পাদুকাকে নিয়ে অযোধ্যার সিংহাসনকে আলোকিত করেছিল, রামের পাদুকা, এমন আদর্শ ভাই কোথাও হবে যেখানে ভাই ভাই খুনোখুনি করে সিংহাসন দখলের জন্য মরে যাওয়াটা এই দেশের একটা বড় ঐতিহ্য। সুলতান মুঘল আমল আমরা দেখেছি, এমনকি অশোক সম্পর্কেই বসে উঠেছেন। সেই জায়গায় ভরত 14 বছর ধরে ওই যে পাদুকাকে পুজো করে রেখেছিল, তাকে পুজো করতে বলছে না কেন? হঠাৎ করে ওই সীতাকেই দরকার কেন? আচ্ছা, রামকৃষ্ণ পরমহংসদেব তিনি আমাদের কাছে দেবতার তুল্য, তার স্ত্রী মা শারদার পাশে রামকৃষ্ণ পরমহংসকে অবশ্যই পূজা করা যায়। কোথাও যদি স্বাধীনভাবে কেউ রামকৃষ্ণদেবের পুজো করে, সেটা কি অন্যায়? তার স্বতন্ত্র রামের কি কোনো অস্তিত্ব নেই? যখন ওই রামলালার কথা বলা হচ্ছে, যখন জন্মেছিল তখন তো সীতাকে বিয়ে করেনি, তখন তো সীতা আপনার একটা বক্তব্য হচ্ছে যে এটা শুধুমাত্র যুক্তির জন্য একটা যুক্তি খাড়া করা, মানে কোনো কিছু পাওয়া যাচ্ছে না, এটা যুক্তি তৈরি করা। বলার বক্তব্য জয় শ্রীরাম বলে তেরে আসা, এখান থেকে এটার উৎপত্তি। আর হচ্ছে এখন যে বলে ভারত মাতা কি জয়, আমার তো ভয় লাগছে কিছুদিন পরে ভারত কথা নিয়ে আপত্তি তুলে দেবো না তো, যে বিজেপি ভারত করে, তাই ভারত মাতা কি জয় বলে তেরে আসবে। আমার খুব ভয় লাগছে এরপরে কি ওই কথাতেও তেরে আসবে নাকি? এই তেরে আসার অন্ধগলিতেই এই খিল্লির উৎপাদন, এই মস্করা বিদ্যুতের উৎপাদন, যারা তেরে এসেছিল দায় তাদের। রামকে নিয়েও খেলা হবে? রামকে এত অসম্মান ভারতবর্ষে কোথাও করছে বলে আমার অন্তত জানা নেই।